আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এখন আমরা টাইপ ৪ নিয়ে আলোচনা করব। তো টাইপ ৪ এর আলোচিত বিষয় হচ্ছে বাংলা খিলাফত ও অসহযোগ আন্দোলন। দেখো দেখো বলছি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেয় কত সালে? দেখো খেয়াল করো। বলছি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেয় কত সালে? এটা হচ্ছে 1920 সালে, ঠিক আছে? মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেয় হচ্ছে 1920 সালে, ঠিক আছে? 1920 সালে। এরপরে দেখো 1920 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেয় 1920 সালে। এবার বলছে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেন কেন? বলছি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেন কেন? কারণ সরকারের দমন নীতির প্রতিবাদের জন্য, অহিংসা আন্দোলনের সমর্থন জানাতে, তারপরে বলছে যে স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করতে, না জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে। দেখো আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেছিল হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে, ঠিক আছে? দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে কি করেছিল? তিনি হচ্ছে নাইট উপাধিটা বর্জন করেছিল, ঠিক আছে? তাই রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি বর্জন করেছে হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কারণে। এরপরে দেখো বলছে এই কোশ্চেনটা দেখো একটা অন্যভাবে দিয়েছে। বলছে নাইট উপাধি বর্জন করেন কে? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? নাইট উপাধি বর্জন করে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষক প্রজা পার্টি দুর্বল হয়ে পড়েছিল কেন? দেখো কৃষক প্রজা পার্টি দুর্বল হয়ে পড়েছিল কারণ দেখো রাজনৈতিক দুর্বলতা না, রাজনৈতিক দুর্বলতার কারণে না, অর্থনৈতিক দুর্বলতা না, এটাও না। হ্যাঁ, এটা হচ্ছে মন্ত্রিসভার দুর্বলতা ও সমন্বয়হীনতার কারণে কৃষক প্রজা পার্টিটি অনেকটা দুর্বল হয়ে পড়েছিল, ঠিক আছে? কৃষক প্রজা পার্টির দুর্বল হওয়ার প্রধান কারণ হচ্ছে মন্ত্রিসভার দুর্বলতা ও সমন্বয়হীনতা, ঠিক আছে? তাই সমন্বয়হীনতা করতে পারে নাই। এরপরে দেখো 33 নম্বর একটা উদ্দীপক আছে, খেয়াল করো। বলছে নিচের উদ্দীপকটি পড়ে 33 নং প্রশ্নের উত্তর দাও। বলছে ক অঞ্চলে এমন এক আইন প্রণয়ন করা হলো যা মানুষের জন্য খুবই খারাপ ফল বয়ে আনে। এ আইনের যে কোনো মানুষকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার ও বিচারে শাস্তি দেওয়া হতো। এর প্রতিবাদে অনেক সভা হয়। দেখো বলছে ভারতে ব্রিটিশ আমলের কোন আইনের সাথে উদ্দীপকে আইনের মিল রয়েছে? দেখো এখানে একটা যে আইনের কথা, এখানে প্রশ্নটা আরেকবার পড়ি। দেখো বলছি ক অঞ্চলের এমন একটি আইন প্রণয়ন করা হয় যা মানুষের জন্য খুবই খারাপ ফল বয়ে আনে, অর্থাৎ মানুষকে কোনো বিচারের আওতায় নিয়ে এনে বিচার কার্য পরিচালনা করা হয়। এই আইনে যে কোনো মানুষকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার ও বিচার শাস্তি দেওয়া হতো। মানে এখানে আইনের কোনো কারসাজি ছিল না, অর্থাৎ মানে কোনো ধরনের নিয়ম নীতি বহির্ভূত কাজ করতে এখানে, মানে নিয়ম নীতির বাইরে সবকিছু হতো। এর প্রতিবাদে অনেক সভা হয়। ভারতে ব্রিটিশ আমলের কোন আইনের সাথে উদ্দীপকের আইনের মিল রয়েছে? এটা আমরা জানি রাওলাট আইনের সঙ্গে এটা মিল রয়েছে। কেন বলতো? কারণ রাওলাট আইনও এমন একটি আইন যে আইনে কোনো কিন্তু কি ছিল না, ওই এই আইনের মতো কি ছিল না, কোনো নিয়ম নীতি ছিল না। তাদেরকে কি করা হতো? পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার ও বিচার করা হতো। তাহলে এটা হচ্ছে কি 33-এর আনসার হচ্ছে রাওলাট আইন। এটা হচ্ছে 1911 সালে, ঠিক আছে? এটা কত সালে পেশ করা হয়? এটা হচ্ছে 1919 সালে, ঠিক আছে? এটা হচ্ছে 1919 সালে পাশ করা হয় রাওলাট আইন, 1919 সালে, ঠিক আছে? এটা মনে রেখো, রাওলাট আইন করা হয় 1919 সালে। তাইলে কি কোনো ধরনের পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার ও বিচার শাস্তি দেওয়া হয় কোন আইনের সঙ্গে? রাওলাট আইনের সঙ্গে, ঠিক আছে? ওকে, আমাদের মেবি এই টাইপ শেষ। হ্যাঁ, টাইপ 3 আমাদের শেষ, সরি টাইপ 4 শেষ। ওকে, আমাদের টাইপ 4 শেষ। আমরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে টাইপ 5 নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।